এই যে ভবনটিকে দেখছেন, এটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জেলখানা। এটি অবস্থিত থাইল্যান্ডের দক্ষিণ রাম্পা দ্বীপে। এখানে আসার একমাত্র উপায় টানা 4 দিনের জাহাজ যাত্রা করে। তবে এখানে কোনো ভয়ঙ্কর মার্ডারিস্টকে রাখা হয় না, শুধুমাত্র অল্প বয়সী কিশোরী মেয়েদেরকেই এখানে রাখা হয় তাদের পূর্বের করা অপরাধগুলো সংশোধনের জন্য। এবং তাদের অপরাধগুলো যদি সাইকোলজি ক্রাইমের মধ্যে পড়লেই তবেই এই রিহ্যাব জেলখানায় রাখা হয় এবং তাদেরকে দ্বিতীয়বার নতুন জীবন শুরু করার সুযোগ দেওয়া হয় থাই সরকারের সাধারণ ক্ষমা ঘোষণায়। তবে এখানে এই নতুন মেয়েটি আসার পর থেকে শুরু হয় ভয়ঙ্কর সকল ঘটনা। এমনকি এখানে থাকা জেলার সহ প্রত্যেকে গণহত্যা হয়েছিল। গল্পের ভেতরের এই গণহত্যার রহস্য জানলে আপনি নিজেও দারুণভাবে হতভম্ব হয়ে যাবেন। তাহলে কি নতুন আসা এই মেয়েটির ভেতরে কোনো রহস্য লুকিয়ে আছে, নাকি এই দ্বীপসহ এই জেলখানা রিহ্যাব স্কুলটাই রহস্যের কেন্দ্রবিন্দু? যারা রহস্য, হরর এবং সত্য ঘটনা পছন্দ করেন তারা এই ভিডিওর কোনো অংশ বাদ দিতে পারবেন না। কথা বলছিলাম থাই হরর থ্রিলার সিনেমা হোস্ট। চলুন আর বেশি কথা নয়, জানা যাক তার ঘটনা প্রবাহ। গল্পটা শুরু হয় থাইল্যান্ডের রাম্পা নামে একটি দ্বীপ থেকে। এই দ্বীপে আছে পিনিতখুন নামে একটি রিফরমেটরি স্কুল। এখানে 50 জন মেয়েরা থাকে। রিফরমেটরি স্কুল মানে এক ধরনের সংশোধনকার রিহ্যাব জেলখানা স্কুল বলতে পারেন, যেখানে অপরাধ করা কিশোরী মেয়েদেরকে রাখা হয়, শুদ্ধ করে তোলা হয় তাদের। এদিকে আমরা একটি নৌকায় একজন ছেলেকে দেখি, তার নাম পিং। একই সঙ্গে পিনের সঙ্গে একটি মেয়ে ছিল, তার নাম ছিল ইং। পিন তাকে রাম্পা দ্বীপে নিয়ে আসছিল কারণ ইং একটা বড় অপরাধ করেছে। এর জন্য সরকার তাকে জেলখানায় 2 বছর রাখবে। এরপর ইং চিরদিনের জন্য মুক্ত হবে যদি সে এই সময়ের মধ্যে সংশোধিত হয়। কিন্তু ইং ঠিক কী অপরাধটা করেছে তা এই মুহূর্তে প্রকাশিত হয় না। শুধু পিং জানাচ্ছে এই স্কুলের মেয়েদের খুব কড়া শৃঙ্খলার মধ্যে রাখা হয়। যাই হোক, তারা দ্বীপে পৌঁছালে স্কুলের একজন ছাত্রী এম এসে তাদেরকে রিসিভ করে। পিন এবং এম আগে একে অপরকে চিনত, কারণ পিন অসংখ্যবার এই দ্বীপে এসেছে নানান প্রয়োজনে। বলা যেতে পারে পিন এক ধরনের কর্মচারী। তাছাড়া এম আর পিং বেশ ঘনিষ্ঠ সম্পর্কে ছিল। এম পিংকে জানায় সে খুব শীঘ্র এখান থেকে মুক্তি পেতে যাচ্ছে। খবরটা শুনে পিন তো খুবই খুশি হয়েছিল। এম পিংকে জানাচ্ছে এইখান থেকে মুক্তি পেলে সে পিংকে বিয়েও করবে। এরপর ইংকে নিয়ে স্কুলের দিকে যাচ্ছিল। তালাবদ্ধ গেট খুলে তারা ভেতরে প্রবেশ করে। দেখা যায় এখানে থাকা মেয়েগুলো মাছ, মাংস এগুলো শুটকি করছিল। কিন্তু এরই মধ্যে এম সবাইকে জানায় এখনই মাদার বের হবে, দ্রুত সবাই তো লাইনে হাজির হও। এমের এই ঘোষণায় সকলেই অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে পড়ে। ঠিক তখনই আসে স্কুলের ইনচার্জ প্রিস্তিয়ানা। তাকে সবাই মাদার অথবা মা বলে ডাক। মাদার ইংকে অ্যাসেম্বলির মাঝে দাঁড় করিয়ে নিজের পরিচয় দিতে বলে। ইং নিজের নাম বলতে সবাই তো হেসে উঠেছিল। ইং এখানে তার নিজের পুরো নামটা জানায়। ইং এর পুরো নাম হলো ইং খোয়াং। সে দারুণ ফন্ন গার্লস রিহ্যাব স্কুল জেলখানা থেকে এসেছে, যেটা থাইল্যান্ডের উত্তরে লোলো বার্মিসিতে অবস্থিত। তাছাড়া থাইল্যান্ডের সবচেয়ে ভয়ঙ্কর জেলখানা দারুণ ফর্ম, তার মানে ইং পূর্বেও রিহ্যাবে ছিল। যাই হোক, মাদার সবাইকে শান্ত করে নতুন ছাত্রীর সঙ্গে ভালো ব্যবহার করতে বলে। এখানে সবাই মাদার অর্থাৎ প্রিস্তিয়ানার কথা খুব গুরুত্ব দিয়ে মানত। মাদার চলে যেতেই এম এবং এম এর দলের মেয়ে নোজ ইংকে খুবই বিরক্ত করে। প্রথমেই র্যাগিং করছিল। প্রথম দেখায় তারা ইংকে একেবারে মূল্যায়ন করেন না। আসলে এম কিন্তু মোটো ভালো মেয়ে না, বরং সে তো পুরো স্কুলের একজন ডনের মতো কাজ করে। বাকিদের সবসময় নিজের দাপটে চুপ করিয়ে রাখে। তাছাড়া এম মেয়েটা এই রিহ্যাব স্কুলের সবচেয়ে সিনিয়র। এরপর দেখি এম আর পিন মাদারের অফিসে। বাইরে তখন প্রচণ্ড ঝড়, তাই পিন আর এই উত্তাল সমুদ্রপথ পাড়ি দিয়ে শহরে ফিরে যেতে পারছিল না। পিন মূলত এখানে এসেছিল এখানকার রেডিও শহরে নিয়ে যেতে। রেডিওটা অনেকদিন যাবৎ নষ্ট হয়ে আছে। শহরের উপর মহলের সাথে কোনোই যোগাযোগ হচ্ছে না, কিন্তু ঝড়ের কারণে এখন পুরোপুরি আটকে গেছে পিন। মাদার তাকে আজ রাতে স্কুলের পাশে লাইট হাউসে থাকতে চান নাই। ঝড় থেমে গেলেই পিনকে চলে যেতে হবে। ঠিক এই সময় ইং মাদারের কাছে এসেছিল। মাদার তার অপরাধ সম্পর্কে জানতে চাইলে ইং একটা কথাও বলে না, মানে তার পূর্বের কথাগুলো সে বলছিল না। কিন্তু ইংয়ের এই নিকষ নিরাপত্তা দেখে মনে হচ্ছিল সে হয়তো খুব বড়সড় কোনো অপরাধ করেছে। মাদার বলে, তুমি যদি নতুন করে জীবন শুরু করতে চাও তাহলে এখানকার সকল নিয়ম এবং আমার আদেশ অবশ্যই মেনে চলতে হবে। এবার আমাদের দেখানো হয় একটি জেলখানার দৃশ্য। দেখা যাচ্ছে এই জেলখানা বা রিহ্যাব স্কুলের সমস্ত কয়েদিদের রহস্যময় মৃত্যু হয়েছিল। সম্ভবত পূর্বে ইং এই জেলখানা রিহ্যাব স্কুলেই ছিল। তাদের সকলেরই ভয়ঙ্কর মৃত্যু হয়েছিল, শুধুমাত্র একটি মাত্র মেয়ে বেঁচে ছিল। এই সকল বাস্তব ফুটেজগুলো দেখিয়ে মুভির মূল গল্প শুরু হয়। এই রাতে ইংকে তার বিছানা দেখানো হয় এবং তাকে জানানো হয় কাপড় ধোয়া থেকে ঘর মোছা সকল প্রকার কাজ করতে হবে ইংকে। ইংয়ের বিছানাটা একদমই নোংরা, তেলাপোকা এবং নানান ধরনের পোকামাকড় এখানে। বোঝা যাচ্ছে এমরা ইচ্ছা করে নোংরা বিছানাটা দিয়েছে ইংকে। যাই হোক, সবকিছু পরিষ্কার করে ঘুমাতে যাওয়ার পরেই হঠাৎ ইং একটা শব্দ শুনতে পায়। আমরা দেখতে পাই একটি ছায়া যেন দাঁড়িয়ে ইংকে দেখছিল।
কিন্তু ইং উঠে বসতে ছায়াটা মিলিয়ে যায়। এরপর ইং যখন বাথরুমে গিয়েছিল সেখানেও আবারও কিছু অদ্ভুত শব্দ শোনা যায়। ঠিক তখনই উপরের দিক থেকে কেউ তার গায়ের উপর যেন নোংরা পানি ফেলে দিয়েছিল। এতে সে ভীষণ অপমানিত বোধ করেছিল। তবে ইংয়ের গায়ে এই নোংরা পানি ছড়ার পেছনে ছিল এম এবং তার বন্ধুরা। এখানে এম পলি নামের আরেকটি মেয়েকে দিয়ে ইংয়ের উপর ময়লা ফেলিয়েছে। যদিও পলি এটা করতে চায়নি, কিন্তু এমের র্যাগিনের ভয়ে এটা করতে বাধ্য হয়েছিল। তাহলে প্রথম দিনে ইংয়ের সাথে ভয়ঙ্কর র্যাগিন। ইং তো কান্না শুরু করেছিল। পরের সকালে সকলেই তো ব্রেকফাস্ট খায়। কিছু ফুল দিয়ে মালা গাঁথনের কাজও তাদের করতে হয়। মূলত এই মালা গাঁথনের পেছনে তাদের ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছিল। যাই হোক, এসব রুটিন শেষ করে ইং কূপ থেকে পানি তুলছিল। লোহার চেনে হাত ঘেঁষে তার হাতটা কেটেও গিয়েছিল। দূর থেকে আবার পিন এগুলো দেখছিল। পিং তো সেখানে এসে পড়ে। পিন খুবই সদয় ব্যবহার করে ইংয়ের সাথে এবং বলে, কোনো কাজ করতে সমস্যা হলে অবশ্যই আমাকে ডাক দিবে, আমি এখানে বেশ কিছুদিন আছি। এবার পিং তো নিজের কাপড় ছিঁড়ে ইংয়ের হাতের ক্ষতটা বেঁধে দিয়েছিল। এই রাতে ইং যখন গোসলে যাচ্ছিল তখন ইংয়ের সামনে পড়েছিল এম এবং তার বলিবাজ বন্ধুরা। এই মেয়েটার নাম হলো নুস। সে ইংকে বলছিল, গত রাতের ময়লা খেয়ে কেমন লাগলো তোর? কিন্তু এম এখানে ইংয়ের হাতের ব্যান্ডেজটার দিকে তাকিয়েছিল। এই কাপড়টা তার খুব চেনা চেনা মনে হয়, তবে এখন কিছু বলে না এম। এইভাবেই সবাই ঘুমিয়ে পড়ার পর দেখা যায় এম এসেছিল ইংয়ের কাছে। সে ইংয়ের হাত থেকে কাপড়টা খুলে নেয়। এবার এম তো বোঝা যায় এটা পিংয়ের কাপড়। আর এটা জানার সঙ্গে সঙ্গেই এম তো ভেতরে হিংসায় জেগে উঠেছিল, কারণ সে তো আবার পিংকে পছন্দ করত। তাহলে পিংয়ের যেহেতু ইংয়ের প্রতি এত আগ্রহ রয়েছে, এজন্য এম কিন্তু ইংয়ের প্রতি আরো ভয়াবহ কঠোর হয়ে উঠবে। কিন্তু এখানে এম ইংয়ের সাথে কিছু করার আগেই হঠাৎই পেছন থেকে একটা শব্দ শোনা যায়, যেন তার নাম ধরে ডাক দিল। তাকিয়ে দেখে সেখানে কেউ নেই, তবে হঠাৎই তার হাতের উপরে একটা অদ্ভুত হাত এসে পড়েছিল। এটা সে অনুভব করতে পারে। এরপর দেখা যায় একটা অদ্ভুত নারীর মতো অবয়ব তার পেছনে দাঁড়িয়ে আছে। নারীটা ধীরে ধীরে করিডোরের দিকে হেঁটে যায়। কৌতূহলবশত এম তো ভয় পেলেও ওই জিনিসটার পেছনে যেতে ধরে। দূর থেকে সে নারীর অবয়বটাকে দেখতে পাচ্ছিল, কিন্তু পুরো করিডোরটাই যেহেতু অন্ধকার, এজন্য এম কিছু স্পষ্ট দেখতে পাচ্ছিল না। এম একটা ল্যাম্প জ্বালানোর চেষ্টা করে, কিন্তু যত চেষ্টা করুক না কেন ল্যাম্পটা যেন একদমই জ্বলতে চাচ্ছে না। এভাবেই এম করিডোর থেকে সিঁড়ির দিকে তাকাচ্ছিল। এখানে এম এতটাই বিরক্ত হয়েছিল, সে চিৎকার করে জানতে চায়, কে ওখানে? আমার সাথে ফাজলামি করা বন্ধ কর। কিন্তু ঠিক তখনই হঠাৎ তার পেছনে সেই নারী অবয়বটা এসে তাকে ভয় দেখায়। আচমকায় নারী অবয়বটা দেখে এম তো ভয় পেয়েছিল। সে তো সোজা সিঁড়ি পেয়ে নিচে পড়ে যায়। নিচে পড়ে তো তার মাথা ঘুরতে থাকে, মানে ভালোই ব্যথা পেয়েছিল। তখনই সে অদ্ভুত জিনিসটা তাকে সতর্ক করে বলে, আর একবার যদি কিছু করিস ইংকে, পরের বার তোকে মেরে ফেলবো। পরের সকালে মাদার এমকে জিজ্ঞাসা করে, রাতে কি হয়েছিল? এত চিল্লাপাল্লা শুনলাম কেন? এম জানে কিছুই তো হয়নি। এখান থেকে বোঝা যাচ্ছে মাদার এমকে কিন্তু অন্যদের তুলনায় অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখে। মানে এম যতই অপরাধ করুক না কেন, মাদার তা ক্ষমা করে দেয়। এইখান থেকে মাদার চলে যেতেই এম তার দুই বন্ধু মিলে ইংয়ের কাছে এসে তাকে নিয়ে মাতামাতি শুরু করে। এম ভাবছিল গতরাতে তার সাথে যা ঘটেছে তা সবই ইং করেছে, কিন্তু ইং সোজা বলে দেয় এতে তার কোনো হাত নেই। এখানে নুস খুবই দুর্ব্যবহার করে র্যাগিং করার চেষ্টা করছিল ইংকে। নুস তো ইংকে ধরে নিয়ে যাবে মাদারের কাছে, যেন ইং গতরাতের বিষয়ে স্বীকারোক্তি দেয় যে সে এমকে ভয় দেখিয়েছে। ইংয়ের হাতে তখন একটা ছুরির মতো কিছু ছিল। এখানে নুস জোর করে হাতাহাতি করলে সে ছুরি ধরে ফেলে আচমকাই। আর ইং নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে গিয়ে ভুলবশত ছুরিটা নুসের হাতে লেগে কেটে যায়। এখন এইটাকে তারা নতুন অজুহাত বানিয়ে বলে ইং নাকি ইচ্ছা করে নুসকে আঘাত করেছে। তাহলে সে গতরাতে এমকে সিঁড়ি থেকে ফেলে দিতে পারে নিশ্চয়ই। এম বলে আজ রাতে ইংয়ের খাবার বন্ধ, এটাই তার প্রথম শাস্তি। এখানে পলি আসলে ইংয়ের পক্ষ নেই, কিন্তু এমের সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস কারো ছিল না। তাই মনের বিরুদ্ধে হলেও পলিকে চুপ থাকতে হয়েছিল। এর পরের দৃশ্য পলি আর ইং একই সাথে বসে আছে বাহিরে। খুব মন খারাপ আজ ইংয়ের। এখানে পলি তো ইংয়ের কাছে ক্ষমা চায়। সে সরাসরি ইংকে সাহায্য করতে পারছে না এমদের র্যাগিং থেকে। পলি ময়লা ফেলেছিল ইংয়ের গায়ে। পলি বলতে থাকে সে যা করেছে তা সবই এমদের চাপে পড়ে করেছে। পলি এখানে আরও জানায় এই স্কুলে এমই সবার উপর অত্যাচার করে, এমনকি মাদারও তাকে কিছুই বলে না। এইদিকে এম পিং এর কাছে এসেছিল। সে জানতে চায় পিং ইংয়ের সাথে কথা বলেছে কিনা। পিং বলে হ্যাঁ বলেছিলাম টুকটাক। পিং শুধু ইংকে জিজ্ঞাসা করেছিল ইং কোথা থেকে এসেছে, কিন্তু ইং কোনো উত্তর দেয়নি। এতটুকুই কথা হয়েছে। তবে এখানে এম পিনের কাছে জানতে চায় পিন কি দারুণ ফর্ণ এই এতিমখানার নাম কি শুনেছে কিনা। এটা থাইল্যান্ডের মূল ভূখণ্ডে অবস্থিত, মানে এই দ্বীপের বাহিরে। কিন্তু পিন জানতোই না এটা কি, এই দারুণ ফর্ণ এতিমখানা কোথায়। পিন সরাসরি বলে এই এতিমখানা আমি চিনি না। এবার এম বলে ইং আসলে সেই এতিমখানা থেকে এসেছে এখানে। ওই অনাথ আশ্রমে সে এমন এক কিছু করেছিল যার কারণে তাকে এখানে পাঠানো হয়েছে। তার মানে সে মোটো নিরাপদ নয়।
পরের দৃশ্যে দেখি ইং পরিষ্কার পরিচ্ছন্নতা করছে, আর সেই সময় তার সামনে পড়ে যায় অতীতের ভয়ঙ্কর সকল স্মৃতি। তার পূর্বে থাকা সে দারুণ ফর্ণ এতিমখানা বা অনাথ আশ্রমে তাকে ভয়ানকভাবে নির্যাতন করা হতো। সেখানে যেসব অত্যাচার ঘটতো সেটা ছিল খুবই নির্মম। তাকে র্যাগিং করে তার শরীরে আঘাত পর্যন্ত করা হতো। তাই বর্তমানে সে এখানে যেসব র্যাগিং সহ্য করছে, ইংয়ের কাছে এগুলো ছিল খুবই সামান্য, একেবারেই কিছুই না। এরই মধ্যে এম এবং তার বন্ধুরা নুসরা, মা পাং এরা ইংয়ের কাছে এসেছিল, কারণ এম মোটামুটি নিশ্চিত তাকে ইং সে রাতে ভয় দেখিয়েছিল। এখন শাস্তি হিসেবে তারা ধরে ইংয়ের চুল কেটে দিয়েছিল। একটি মেয়ের সবচেয়ে যত্নের এবং সৌন্দর্যের আবির্যর্ত হলো তার চুল, সেটাই কেটে দেয়। ইং তো প্রচুর কান্না করেছিল এখানে। এই রাতের সময়ে এম একা বসে নিজের চুল ঠিকঠাক করছিল, ঠিক তখনই আবারও সেই অদ্ভুত নারী অবয়ব সেখানে হাজির হয়েছিল। এই ভয়াবহ জিনিসটা আসলে একজন বৃদ্ধা নারীর মতো, যাকে এম আয়নার ভেতরে স্পষ্ট দেখতে পাচ্ছিল। এম তো এটা দেখে একেবারে ভয় পেয়ে গিয়েছিল। এরপরে হঠাৎ বৃদ্ধা এই অবয়বটা এমের চুল ধরে টেনে ধরে। এম তো ভয় এবং ব্যথা চিৎকার করে ওঠে। তার বন্ধুরা দৌড়ে এসে তাকে সামলিয়ে নেয়। এবার এম এখন বুঝতে শুরু করে ইংকে ঘিরেই যা ঘটছে, মানে ইংয়ের সাথে বদাচরণ করলে কোনো এক শক্তি তার পিছু নেয় ইংয়ের পক্ষ নিয়ে। এবার এম তো পলিকে ধরে মারধর করতে যায়, কারণ এম জানতো পলি আর ইং দুজনে একই গ্রামের বাসিন্দা, তারা তো আবার বন্ধুও। তাছাড়া পলির কিন্তু ইংয়ের প্রতি একটি টান রয়েছে। এখন এমরা জোর করে পলির কাছে জানতে চায় আসলে কি হচ্ছে, এই ইংকে, কি তার পরিচয়। চাপে পড়ে পলি সব স্বীকার করে। সে বলে উত্তর অঞ্চলের মানুষদের একটা বিশ্বাস আছে যে নাকি প্রতিটি নবজাতকের সাথে একটা আত্মা থাকে। কেউ বলে সেটা ভূত, কেউ বলে গার্ডিয়ান জিন, অনেক জায়গায় এটাকে গোস্ট মাদার বলা হয়। পলি জানাচ্ছে কিন্তু এই নবজাতকের সাথে এই সত্তাকে সরানো খুবই জরুরি, না হলে জিন শক্তি এই শিশুর সাথে সারা জীবন জড়িয়ে থাকে। আর এটা দূর করার জন্য একটা বিশেষ রিচুয়াল করা হয়, যেখানে একটা পুতুল বানানো হয় এই নবজাতকের নামে। আর এই রিচুয়ালটা করা হয় এই নবজাতকের জন্মের ঠিক পরের দিনে। পলি বলছে রিচুয়াল করার পর ওই পুতুলের মাথাটা আলাদা করে শিশুর মা বাবাকে দেওয়া হয়, এবং এই বাচ্চাকে নিজের মাথাটা নিজের কাছে রাখতে হয় যতদিন না সে বিয়ের উপযুক্ত হয়, মানে প্রথম মাসিক পর্যন্ত এই মাথাটা তার কাছে রাখতে হবে, রিচুয়াল করা মাথাটা। এবং রিচুয়াল সফল হলে সেই গার্ডিয়ান জিন উক্ত সন্তানকে ছেড়ে চলে যায় যখন তার বিয়ের সময় হয়। পলি বলে ইংয়ের ক্ষেত্রে হয়তো কখনো রিচুয়াল করা হয়নি, তাই আজও সেই ভয়ঙ্কর শক্তি ইংয়ের সাথে লেগেই আছে। এসব শুনে এম প্রথমবারে বিশ্বাস করতে চায় না। এম তো এসব কুসংস্কার বিষয়ে কখনোই শুনিনি। যাই হোক, তারা কিন্তু এই মুহূর্তে কিছুই বিশ্বাস করলো না পলির এই কথা। পরের দৃশ্যে ইং একা ছিল, তখন পর্দার আড়ালে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ইং ভেবেছিল ওটা পলি, তবে ইং যখন এটা দেখতে কাছে যায় তখনই নুসরা সে ইংকে কাপড় দিয়ে পেঁচিয়ে ফেলে, তাকে মারধর করতে শুরু করে। এমনকি ইংয়ের হাতের সে ক্ষত স্থান পাড়িয়ে জ্বালাতন দিচ্ছিল এম। এম ইংকে বলে তুই না বলেছিলি আমাকে মেরে ফেলবি, আই দেখে এবার মার। মানে সেই রাতের কথা বলছিল এম, যে রাতে এমকে সিঁড়ি থেকে ফেলে দিয়েছিল কেউ। ইং তো এখানে কাঁদতে কাঁদতে বলছিল আমাকে ছেড়ে দাও, আমি আসলে কিছুই বলিনি তোমাকে। তবে এখানে এম ইংকে ছেড়ে দেয়, কিন্তু হুমকি দিয়ে বলে এই ঘটনা যদি কাউকে বলিস তবে আমার চেয়ে খারাপ আর কেউ থাকবে না। এখানে চরম অসহায়ত্ব বোধ করছিল ইং। এটাতে ইং তো পিংয়ের কাছে গিয়ে সাহায্য চায়। সে বলে আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি আর এখানে থাকতে পারছি না। কিন্তু পিংয়ের কিছু করার ক্ষমতা ছিল না, সেখান থেকে তাকে নিয়ে যেতে পারবে না চাইলেও। এইভাবে হতাশ হয়ে ইং তো নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়েছিল। তবে এদিকে বাইরে থেকে ইংকে আসতে দেখে এম তো বুঝে যায় সে পিংয়ের সাথে দেখা করতে গিয়েছিল। তাই পরের দিন এম তো ইংয়ের নামে নালিশ করে দেয় মাদারের কাছে। ইং রাতের বেলা একজন পুরুষের সাথে দেখা করতে গিয়েছিল, এজন্য ইংকে বেশ্যা পর্যন্ত বলে অপমান করা হয়। কিন্তু এই রাতে মেয়েদের ঘর থেকে অদ্ভুত আওয়াজ পেয়ে মাদার সেখানে যায়। তার হাতে ছিল লণ্ঠন, আর ঠিক তখনই সে গডমাদার বা অদ্ভুত নারীর অবয়ব দেখে মাদার। এই প্রথমবার সে এমন ভয়ঙ্কর কিছু দেখতে পেল, মুখে তার অদ্ভুত একটা মাস্কের মতো কিছু পরা। মাদার তো ভয় এখান থেকে পালাতে চায়, কিন্তু বাইরে বের হতেও দেখে সে ভয়ঙ্কর সত্তা তার পেছনে। মাদার তাকে দেখতে পাচ্ছিল না, কিন্তু মাটিতে তার পদচিহ্ন ঠিকই ফুটে উঠেছিল। তবে হঠাৎ সে অদৃশ্য আত্মা বা মাদারের সামনে এসে পড়েছিল, মাদারকে যেন ধরে ফেললে। এখানে মাদার এতটাই ভয় পায় যে সে ভয়ঙ্কর এক চিৎকার করে বসে। এইমার বাকি অন্য মেয়েরা তো দৌড়ে এসে মাদারকে চেতনায় ফেরাই। মাদার জন্য কেমন বশীভূত বা ভয় পেয়ে আছে। তারা দেখে মাদারের গলায় স্পষ্ট নখরের দাগ, যা কিনা ওই সত্তারই। মাদারকে যখন চেপে ধরেছিল পিছন থেকে, তখন এই নখরের দাগগুলো বসে গিয়েছে। পরের দিন এম পলিকে জিজ্ঞাসা করে কিভাবে বোঝা যাবে ইংয়ের রিচুয়াল হয়েছিল কি না, মানে তার সাথে গার্ডিয়ান জিন বা কোনো আত্মা আছে কি না। পলি বলে যদি ইংয়ের কাছে সে পুতুলে মাথা পাওয়া যায় তাহলে বুঝতে হবে রিচুয়াল হয়েছে, সে বিপদমুক্ত, তার সাথে কোনো আত্মা নেই। আর যদি না পাওয়া যায় সেই মাথাটা, তাহলে তার সাথে রিচুয়াল হয়নি। এবার পলির মাধ্যমেই এমরা তো প্ল্যান করে ইংকে বিছানা থেকে দূরে সরাতে, মানে কোনো অজুহাত দিয়ে এখান থেকে বের করবে। কারণ ইংয়ের একমাত্র খাতিরওয়ালা মানুষই ছিল পলি, তাই পলি এই কাজটি করবে, মানে ইংকে বিছানা থেকে সরাবে।
এভাবে পলি যে ইংকে বলে সে নাকি বাথরুমে যাবে এবং একা যেতে ভয় পাচ্ছে, আর এই অজুহাত দেখিয়েই তো ইংকে সাথে নিয়ে বের হয়ে যায়। এদিকে এম তার বন্ধু নুসরা মিলে সবাই তো ইংয়ের জিনিসপত্র চেক করছিল। তারা একটি ছোট বাক্সে পুতুল খুঁজে পায়, তবে এই পুতুলটি পরিপূর্ণ ছিল, মাথা আলাদা করা হয়নি, তার মানে ইংয়ের উপর রিচুয়াল করা হয়নি। পরের দিন পলি এমকে জানায় ইংকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না। এটা শুনে এম একটু চিন্তিত হয়ে যায়, কারণ মাদার তো এমের উপর দায়িত্ব দিয়েছিল সব মেয়েদের দেখভাল করার। ইংকে যদি না পাওয়া যায় সব দায়ভার কিন্তু এমের উপর যে পড়বে। তাছাড়া এই রিহাব থেকে এম কিন্তু বের হতে পারবে না। এবার এম তাড়াহুড়া করে ইংকে খুঁজতে থাকে, সাথে আছে নুস, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না ইংকে। অনেক খোঁজাখুঁজির পর এমরা ইংকে একা বসে থাকতে দেখে একটি জঙ্গলের ভেতরে। এমরা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, এখানে কি করছিস? আমাদের তোকে খুঁজে বের করার কাজ ছাড়া কি আর কোনো কিছু করার নেই? ইং বলে, আমি শুধু একা থাকতে চাই। তবে এখানে নুসরা কিন্তু বারবারই বিরক্ত করতে শুরু করেছিল ইংকে, এমনকি তারা ইংকে ধাক্কা দিয়ে কূপে ফেলে দিয়েছিল। ইং বাঁচতে চায়, সে তো বাঁচার জন্য সাহায্য চায়, কিন্তু এম বলে, তুই চাইলে নিজের গডমাদার বা সে আত্মাকে ডেকে সাহায্য চা। মানে হলো ইংকে যে কষ্ট দিবে অদ্ভুত একটি সত্তা তাকেও তো ক্ষতি করবে। এটাই আসলে পরীক্ষা করতে চাচ্ছিল এমরা যে ইংয়ের সাথে কি আসলেই কোনো আত্মা বা কোনো অপশক্তি রয়েছে কিনা। তবে এম কিন্তু এখনও বিশ্বাস করতে চায় না যে সত্য ইংয়ের সাথে কোনো গডমাদার জিন আছে। এইভাবে ইংকে কূপে ফেলে রেখে এমরা ফিরে যাচ্ছিল। ঠিক তখনই নুজ বলে, যদি সত্য এখানে ইংয়ের সহযোগী কোনো জিন থাকে তো তাহলে কি হবে আমাদের? তবে নুজ এই কথাটা বলার সাথেই দমকা একটা ঝড়ো হাওয়ার বাতাস যেন তাদের গায়ে লাগে। তবে মনে হলে এই বাতাসের মাধ্যমে কোনো একটি শক্তির উপস্থিতির জন্য জানান দিল। যাই হোক, এরই মধ্যে মাদার আসে এখানে। মাদার বুঝতে পারে ইং নেই। মাদার তো এমকে সতর্ক করে বলে, ইংকে না পাওয়া গেলে সব দায় কিন্তু এমের উপর যে পড়বে। তবে এমরা যে ইংকে কূপে ফেলে রেখেছে এই কথাটা কিন্তু এখনও তারা বলে না, এটা সম্পূর্ণ তারা নিজেদের ভেতরের গোপন রাখে। এখানে মাদার সব মেয়েকে জানায়, যাও ইংকে খুঁজে বের করো। সবাই তো বের হয়, দেখাটা কি করছিল। এম এখানে এতটাই অমানুষের মতো হয়ে যায় যে সে পিঙ্কও বাধা দিয়েছিল যেন সে ইংকে যেন খুঁজতে না যায়। তবুও পিঙ্ক দায়িত্ব নিয়ে ইংকে খুঁজছিল। এদিকে আমরা দেখি ইং কূপের মধ্যে রয়েছে, বৃষ্টি হচ্ছে এবং ধীরে ধীরে ডুবে যেতে থাকে। ঠিক তখন ইংয়ের সাথে অদৃশ্য সত্তা তাকে বলে, আমি তোমাকে বাঁচাবো। এরপর ইং পানিতে ভয়াবহ মুখোশধারী মুখ দেখতে পাই, আর এভাবে সিনটা কাট হয়। এরপরের মুহূর্তে পিং ইংকে খুঁজতে খুঁজতে এই কূপের কাছে এসেছিল, আর এইভাবেই পিংয়ের মাধ্যমে ইংকে উদ্ধার করা হয়। অন্যদিকে সবাই অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে আছে। মাদার বলে, সবাই চেষ্টা করেছে কিন্তু ইংকে খুঁজে পাওয়া যায়নি। ঠিক তখনই পিং ইংকে নিয়ে হাজির হয় এখানে। কাদামাটি একদমই ভিজে জরাজীর্ণ অবস্থা ইংয়ের। এবার এম নুসরা চেষ্টা করে ইংয়ের বিরুদ্ধে কথা বলে ইংকে ফাঁসিয়ে দিতে। এখানে নুস ইংকে কিন্তু অপবাদ দিচ্ছে ইং নাকি পালিয়ে যেতে চাচ্ছিল, এর জন্য সে কোথাও লুকিয়েছিল। কিন্তু ইং সোজাসুজি বলে, এম নুস এরাই তো তাকে কূপে ফেলে রেখেছিল, তাকে হত্যা করতে চেয়েছিল। এখানে নুস তাকে থাপ্পড় দিয়ে সব ভুল প্রমাণ করতে চায়। মাদার তো কাউকে বিশ্বাস করতে পারছিল না, যদিও সে জানে যে ইং প্রতিনিয়ত র্যাগিনের শিকার হচ্ছে। তাই পুরো বিষয়টাকে এখানে মিটমাট করে চাপা দিয়ে দেয় মাদার। এটাই ছিল নিখুঁত উদাহরণ যে সে নিজের প্রিয় মেয়েদেরকে এখানে বিশেষভাবে বাছাই করে রেখেছিল। যেমন এম নুস, মাদার এদেরকেই বেশি প্রায়োরিটি দিত। তাছাড়া পিনও কিন্তু জানে সবকিছু এমই করেছে, তবুও কিন্তু পিন চুপ থাকে। এরপর দেখা যায় পলি ইংয়ের সাথে টুকটাক কথা বলছিল, সান্ত্বনা দিচ্ছিল, মানে তার কিছুটা যত্ন নেওয়ার চেষ্টা করছিল। এবার ইং জানতে চায় পলি সবসময় এমদের সঙ্গে আছে কেন, মানে পলি কি তাদেরকে সাহায্য করছো নাকি সবসময়? আমার প্রতি এত অন্যায় হচ্ছে তাও কেন ওদের পক্ষে তুমি? পলি বলে সে বাধ্য হয়েছিল, কারণ দুর্বলদের ব্যবহার করে এমদের মতো বেপরোয়ারা। এই সময় আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আমরা দেখি ইং যখন বাচ্চা সে বাড়ির পেছনে জঙ্গলে খেলছিল, সেখানে একটি পুতুল খুঁজে পায়। বাকি সব পুতুলের শুধু দেহ আছে, এখানে মাথা নেই। এইগুলো সেই নবজাতকের রিচুয়ালের পুতুলগুলো। রিচুয়ালের পরে মাথা শিশুদের কাছে দেওয়া হয় আর দেহ রাখা হয় আলাদা, মানে এখানেই ফেলে দেয়। কিন্তু ইংয়ের কাছেও আমরা মাথা দেখছি রিচুয়াল করা পুতুলের, মানে তার কাছ থেকে সেই সত্তা বা আত্মাকে দূরে সরানো হয়েছিল। তাহলে প্রশ্ন, কেন গডমাদার বা সেই সহযোগী জিন এখনও তার সঙ্গে ছিল? এর উত্তর হলো, কারণ ইং নিজেই তার পুতুলের মাথা দেহের সঙ্গে মিলিয়ে দিয়েছিল সেদিন জঙ্গলের ভেতরে। এই কারণেই তো তার সাথে একটি জিন বা এন্টিটি যুক্ত হয়ে গেছে, যা তাকে সবসময় রক্ষা করে, মানে সাথেই থাকে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ইং যেদিন রিচুয়াল করা মাথার সাথে পুতুলের দেহ জুড়ে দেয়, কোনো একটি সত্তা তার গোলাম মেনে নিয়েছিল। তবে তখন একটি শিশু পাচারকারী দম্পতি ইংকে অপহরণ করার চেষ্টা করছিল জঙ্গল থেকে, কিন্তু ইংয়ের সুপার ন্যাচারাল এন্টিটি এসে তাদের মুহূর্তের মধ্যে হত্যা করেছিল, মানে দুজন পাচারকারীকে। এভাবে আমরা বুঝি এই জিন বা এন্টিটি সবসময় ইংয়ের সঙ্গে ছিল ছোট সময় থেকেই, এবং এখনও ইংয়ের সাথে আছে। থাই ভাষাতে ইংয়ের সাথে থাকা শক্তিকে বা জিনকে গডমাদার বলা হয়। আসলে থাইল্যান্ডের মানুষ তো জিন বিশ্বাস করে না, তারা আত্মা বিশ্বাস করে, এজন্য গডমাদার বলা হয়।
আচ্ছা যাই হোক, এবার এই রাত থেকে ইংয়ের গডমাদার ইংয়ের শত্রুদের সাহায্য করতে শুরু করেছিল। তার প্রথম টার্গেট হলো নুস। সে তো ইংকে থাপ্পড় দিয়েছিল। দেখে যাই নুস তো ঘুমারত। তখনই গডমাদার তার গলা চেপে ধরে শূন্য তুলে নেয়। একটি লোমহর্ষক দৃশ্য এটা। এবং পরের সকালে এমকে ডাকাডাকি করে জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সবাই এখানে জড়ো, কান্না, ভয়, আতঙ্কে সবাই। এম এখানে নিজের সবচেয়ে প্রিয় বান্ধবীর মৃতদেহ দেখে, যা কিনা চরম ভয়াবহ অবস্থায় পড়েছিল। নুসকে দুমড়ে মুচড়ে পিষে একেবারে হত্যা করা হয়েছিল। লাশ দেখে এম তো স্বাভাবিকভাবে কাঁদতে থাকে। তার প্রিয় বান্ধবী ছিল এটা, যদিও লাশের অবস্থা খুবই বিভৎস। ইংও সেখানে ছিল। এম মনে করছে ইং নুসকে হত্যা করেছে গত রাতে। এম তো চাচ্ছে এখন ইংকে মেরে ফেলতে। প্রচণ্ড রাগের জন্য ফুসফাস করছিল এম। তবে অদ্ভুত হলো, মাদার ক্রিস্টিয়ানা নুসের লাশ দেখতে এসে সিরিয়াস কোনো প্রতিক্রিয়া দেখায় না। কিন্তু লক্ষ্য করা যায় তার মনে যেন ভয় বাসা বেঁধে গেছে। এটা তার চেহারা দেখলে প্রকাশ পাচ্ছে। পরবর্তী দৃশ্যে মাদার পিংকে ডেকে বলছে ইংকে এই দ্বীপ থেকে সরাতে হবে, কারণ মাদারও এখনো বুঝতে পারছিল সবকিছুর পেছনে যা সমস্যা ঘটছে এখানে তা মনে হয় ইংয়ের জন্যই ঘটছে। কিন্তু ঠিক কি রহস্য ইংয়ের ভেতরে আছে এটা মাদার জানেন না। তাই পিংকে বলা হয় আগামীকাল ইংকে ব্যাংককে নিয়ে যাবে। এবার মাদার পিংকে চলে যেতে বলে। মাদার ইংয়ের সাথে ব্যক্তিগত কিছু কথা বলবে। মাদার এখানে ইংয়ের কাছে জানতে চেয়েছিল, তুমি যে দারুণ ফর্ন অনাথ আশ্রমে ছিলে সেখানে তুমি কি করেছিলে, কি অপরাধ করেছিলে যার কারণে আজ তুমি এখানে এলে। এবারে মুভির আসল ঘটনা উন্মোচিত হয়। ইং জানায় অনাথ আশ্রমে তার সাথে বোলিং করা হতো, অসম্ভব ভয়ঙ্কর নির্যাতন। কিন্তু একদিন সে ঘুম থেকে উঠে দেখতে পায় যারা তাকে র্যাগিং করে মারধর করতো তারা সবাই মারা গেছে। রহস্যজনক মৃত্যু। ওখানে থাকা প্রত্যেকেই মারা গিয়েছিল। ইং বলছে এই হত্যাকাণ্ড করেছিল তার গডমাদার এন্টিটি, মানে তার সাথে যেটা আছে। আর সেদিন শুধুমাত্র ইং একাই জীবিত ছিল। তাই এই বিশেষ সন্দেহে ইংকে পুলিশ মামলা করা হয়। তবে তদন্তে ইংকে দোষারোপ করতে পারছিল না, কারণ আইপি ক্যামেরায় রেকর্ড ছিল ইং পুরো রাতটা ঘুমিয়েই পার করেছে। তার মানে এই হত্যাকাণ্ডের সাথে তার কোনোভাবে জড়িত থাকার কথা না। তবে সে যেহেতু একাই জীবিত ছিল এজন্য তাকে সন্দেহ করা হয়, মানে তাকে এইখান থেকে অন্য একটি আশ্রমে পাঠানো হয় এই বর্তমান পিনিত খুনে। আর যেহেতু ইং একেবারে অল্প বয়সী এজন্য জীবনের একটা নতুন সুযোগ দেওয়া হয় তাকে। এই নির্জন দ্বীপ পিনিত খুন রিহাবে তাকে পাঠানো হয়েছে। তবে ইং এখানে মাদারকে বলে অত্যাচারীরাই শেষ পর্যন্ত এমন ফল ভোগ করে থাকে। মাদার তো এসব কথা শুনে একেবারে হয়ে যায়। সে তো রেগে গিয়ে বলে ইংকে এখান থেকে চলে যেতেই হবে, কোনোভাবে ইং যেন এখানে থাকেন না। মানে ইংয়ের প্রতি একটা সন্দেহ মাদারের মনে গেঁথে গিয়েছিল। ইং জানাই আপনি তো মেয়েদের ঠিক করতে পারেননি, যেমন নুস, এম, এরাও র্যাগিং করে আমাকে। এবার ইং মাদারকে বলে খুব সম্ভবত এখানের সবাইও মারা যেতে চলেছে, যেমনটা পূর্বে হয়েছে। অন্যদিকে দেখা যায় এম পলি তারা স্কুলের লাইব্রেরিতে ঢুকে খবরের কাগজের কাটিং দেখে, যেখানে দারুণ ফর্ন অনাথ আশ্রমের হওয়া সে গণহত্যার খবর আছে, যাতে ইং জড়িত ছিল, মানে একমাত্র জীবিত সে। এই খবরের কাগজে এম একটি ছবি দেখতে পায় যেখানে ইংয়ের সাথে যেন সে আত্মার হাত লেগে আছে, মানে সে আত্মা যেন ইংকে জড়িয়ে ধরে রেখেছে। এম বুঝতে পারে এখন মজা করার সময় নেই, গডমাদার সত্যই আছে, ইংকে রক্ষা করছে, তার সাথে আছে। এম দ্রুত পিংয়ের কাছে যায়। পিং জানাই আমি এখন ইংকে এখান থেকে নিয়ে চলে যাব, মাদারের আদেশ এটা। কিন্তু এম বলে ইংয়ের সাথে যেও না, সে মোটেও স্বাভাবিক মেয়ে নয়, হয়তো তোমাকে সে মেরে ফেলতে পারে। কিন্তু এখানে পিন কিন্তু এম এর কথা একেবারে গুরুত্ব দেয় না, কারণ পিনও জানে এম কতটা স্বার্থপর এবং অত্যাচারী, সে সবাইকে র্যাগিং করে। পিংয়ের ধারণা তার বন্ধু নুচের মৃত্যুর পেছনে এম এর হাত থাকতে পারে। এবারে এম ইংয়ের সাথে থাকা গডমাদারের ব্যাপারে জানিয়ে সতর্ক করতে থাকে পিংকে, কিন্তু পিং তো কিছুই বিশ্বাস করে না এসব। এরপর আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যখন এম এখানে এসেছিল মাদার তাকে মারছিল, খুবই মারধর করত। জানা যায় এম তার বাবা মাকে হত্যা করার চেষ্টা করেছিল, এর জন্য এই পিনিত খুন রিহাব কারাগারে পাঠানো হয়েছে তাকে। কিন্তু এখানে আসার পর মাদার তাকে একটি প্রস্তাব দিয়েছিল, যদি এম এখানের সকল কয়েদিকে নিয়ন্ত্রণে রাখতে পারে, মানে প্রয়োজনে তাদেরকে বোলিংও করতে হবে, শুধুমাত্র এখানে তাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে, মানে শৃঙ্খলার ভেতরে। যদি এম এটা করতে পারে, মানে সকলকে শৃঙ্খলার ভেতরে রাখতে পারে, বিনিময়ে মাদার তাকে স্বাধীনতা দিবে এবং এই রিহাব কারাগার থেকে তাড়াতাড়ি মুক্তি পেতে সাহায্য করবে। তাহলে এম এতটা খারাপ নয়, সে আসলে এখান থেকে দ্রুত ছাড়া পেতে এবং মাদারের নির্দেশে সব কয়েদিকে চাপের মধ্যে রাখত। পরবর্তী দৃশ্যে দেখা যায় এম পলিকে খুঁজছিল, কিন্তু এম দেখে অন্ধকারের মধ্যে ইংয়ের মতো কেউ যেন গলায় ফাঁস নিয়েছে এবং ওই জিনিসটার মাথা ছিঁড়ে এম এর সামনে এসে গড়িয়ে পড়ল। এটা দেখে এম তো এতটাই ভয় পায় যে সে চিৎকার দিয়ে কেবিনে চলে যায়। কিন্তু এম দেখতে পাই পুরো রুমের সবাইকে যেন গডমাদার শেষ করে দিয়েছে, প্রায়শইকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। পরিবেশটা আরও ভীতিকর হয়ে উঠেছে। এম দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে। এম তো দৌড়ে পিনের কাছে যায়, তবে এখানে এম দেখে দাঁড়িয়ে আছে পিং, কিন্তু হঠাৎই ভয়ঙ্কর কিছুতে পিংকে যেন মেরে ফেলল। তবে দেখা যায় সবকিছু ছিল শুধুমাত্র এম এর ভীতিকর একটি স্বপ্ন।
বাস্তবে সবাই জীবিত আছে। এমের চারপাশে পলি সহ বাকিরা ছিল। সে তার ভয়ঙ্কর স্বপ্নের কথা সবাইকে জানায় যে এই সব স্বপ্ন দেখেছি। কিন্তু পলি সহ বাকি মেয়েরা বলে গডমাদার শুধু এম এবং তার বন্ধু নুসকে শাস্তি দিতে চায়, কারণ তারাই শুধু ইংকে নির্যাতন করেছিল। আমরা তো ইংকে নির্যাতন করিনি বা র্যাগিং করিনি, তোমরাই করেছ এবং তোমরাই শাস্তি ভোগ করবে। এই রাতে আমরা মাদারকে দেখি, তিনি তো খুবই ভয় পেয়ে গেছে। সে দ্রুত ইংয়ের বিছানার কাছে গিয়ে শুয়ে থাকা ইংয়ের প্রতি আঘাত করতে চায়, মানে মাদার চাচ্ছে ইংকে হত্যা করতে। ইংয়ের বিছানার উপর এলোপাতারি ছুরির আঘাত করা হয়। অদ্ভুত হলো চাদরের নিচ থেকে রক্ত গড়িয়ে পড়ছিল, কিন্তু কোনো শব্দ নেই। মাদার ভেবেছিল ইং সত্যি মারা গেছে। এবার মাদার আবারও নিজের অফিসে ফিরে যায়। ভেবেছিল সব ঠিক হয়ে গেছে, মানে ইং শেষ। কিন্তু তখনই ভয়ঙ্কর চমক দেখল মাদার, ইং তো জীবিত। তবে দেখা যায় ইং মাদারের কাছে এসে তাকে কাঁচি দিয়ে যেন আঘাত করতে যায়। মাদার তো কাছে ধরে ফেলে নিজেকে সামলানোর চেষ্টা করছিল, তবে মাদার যেন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে নিজেকেই চাকু দিয়ে নিজের মাথায় ঢুকিয়ে দেয়, অর্থাৎ ইংয়ের সহযোগী জিন বা গডমাদার এসে মাদারের জীবন শেষ করে দেয়। এর কিছুক্ষণ পরে পলি এম এরা এসে দেখে মাদার মৃত অবস্থায় পড়ে আছে। এই দৃশ্য দেখে আসলে খুবই কষ্ট পেয়েছিল। মাদার মরে গেছে, এবার তো এম এখান থেকে যেতে পারবে না, মানে তাকে কেউ মুক্তি দেবেন না। এই জন্য কিন্তু এম কান্না করছিল। তার সকল চেষ্টা শেষ হয়ে গেল। কিন্তু পলি দেখে মাদারের এখানে কিছু অফিসিয়াল কাগজপত্র। এই নথিপত্র উল্লেখ আছে এম সহ পলিনুস আরও কয়েকজন কয়েদিকে মুক্ত করার নোটিশ, অর্থাৎ এমরা আরও কয়েক মাস আগে মুক্তির জামিন পেয়েছিল। সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল থাই সরকার, কিন্তু মাদার তাদেরকে এই বিষয়টা জানায়নি। তাদেরকে এখানে কয়েদ করে রেখেছিল। এদিকে ইং লাইট হাউসে পিংয়ের কাছে এসেছিল, আর ইংয়ের প্রতি পিংয়ের ভালো লাগা কাজ করতো সেই প্রথম দিন থেকেই। তাছাড়া ইং কিন্তু পিংকেও একমাত্র বিশ্বাস করতো এখানে। ইং পিংয়ের হাতের ক্ষত দেখে তাকে বসে ব্যান্ডেজ করে দিতে যাবে, কিন্তু আয়নার প্রতিফলনে পিন দেখতে পায় গডমাদার বা জিনের উপস্থিতি এবং বুঝতে পারে ইং যা যা ইংয়ের বিষয়ে বলেছিল তা পুরোপুরি সত্য। এদিকে এম পলি সবাই ইংয়ের বিছানা তল্লাশি করে ইংয়ের রিচুয়াল করা পুতুল বের করছিল। মেয়েরা সেই পুতুল ধ্বংস করার চেষ্টা করছে, কিন্তু আগুন কিংবা অন্য যে কোনো জিনিস দিয়ে পুতুলের কিছুই করতে পারছে না। মানে পাথর দিয়ে আঘাত করেও পুতুল ভাঙতে পারছে না। এখন স্পষ্ট হয় পুতুলটির সঙ্গে এন্টিটি জড়িত অবশ্যই আছে। এরই মধ্যে পিন এসে সবাইকে জানায় সে ইংকে লাইট হাউসে বন্দি করে রেখেছে। তাহলে এখন পিনও বিশ্বাস করে ইং একেবারে স্বাভাবিক একটা মেয়ে নয়। তবে লাভ হয় না, ইং নিজেও এখানে চলে আসে। তাছাড়া ইং এখন উপলব্ধি করতে পারছিল পিন ও এমদের সঙ্গে মিলে গেছে। ওরা সবাই একই, প্রতারক বা র্যাগিং করে। তাছাড়া পিন যেহেতু ইংয়ের একমাত্র বিশ্বস্ত লোক ছিল, এখন সেও রূপ বদল করল। এই জন্য বিষয়টা তাকে চরম কষ্ট দেয়। সে সবাইকে বলে তোমরা সবাই একই ধরনের, কেউ ছাড় পাবে না। কিন্তু এরই মধ্যে মাপাং নামের একটি মেয়ে ইংয়ের মাথায় কিছু ফেলে আঘাত করে বসে। কিন্তু দেখা যায় গডমাদার বা ভয়ঙ্কর শক্তি এসে সেই মেয়ের মাথা থেকে দেহ আলাদা করে দেয়। অর্থাৎ গডমাদার ভালো ছিল, কিন্তু মানুষের অনুভূতি সে বোঝে না। সে জানে না কোনটা সঠিক কোনটা ভুল। এই গডমাদার শুধু একটাই জিনিস বোঝে, ইংকে যে ক্ষতি করবে সেও তার ক্ষতি করবে। এটাই তার একমাত্র কাজ, এটাই তার উদ্দেশ্য। এই ঘটনা দেখে সবাই তো চরম ভয় পায়। এবার ইংয়ের সাথে জিন এন্টিটিও সবার সামনে হাজির হয়। সবাই তো এলোপাতাড়ি পালানোর চেষ্টা করে, কিন্তু দ্বীপ থেকে বের হওয়া সম্ভব তো নয়। এম লাইট হাউসে যায়, যেখানে পলি আগে থেকেই লুকিয়েছিল। সে তো ভয় পেয়ে আছে। তবে এরই মধ্যে ইংও এখানে এসে পড়ে। তাদের ভয় তো আরও বেড়ে যায়। তবে ইংজন এখানে এমকে মেরেই ফেলবে। দুজনের ভেতর ভালোই লড়াই হচ্ছিল। তবে এখানে ইংকে পলি বলে সেজন্য পলিকে ছেড়ে দেয়। পলি তো তার কোনো ক্ষতি করেনি, আর এভাবে ইং কিন্তু পলিকে ক্ষমাও করে দেয়, কারণ পলি ইংকে সাহায্য করার চেষ্টা করতো সবসময়, কিন্তু সে পারত না। তবে এখানে ইংকে নিয়ন্ত্রণ করছিল কিন্তু সেই সহযোগী শক্তিটা। এমকে এবার মেরেই ফেলবে ইং। এম এবার বাঁচার চেষ্টা করে, কিন্তু শক্তিতে পেরে ওঠে না ইংয়ের সাথে। আবার এরই মতো পিন এখানে এসে পড়েছিল। ইংয়ের হাতে আছে ছুরি, তবে এমকে আঘাত করতে গেলে চাকুটা পিনের পেটে ঢুকে যায়। এমের চোখের সামনে এই পিনের মৃত্যু হয়। এম বলে দারুণ ফর্মে সবাইকে হত্যা করেছো তুমি, এবার এখানে সবাইকে একই রকমভাবে মেরে ফেলতে চাও। ইং জানাই সেখানে আমার ইচ্ছায় কিছুই করিনি, আমি এখানেও করছি না। সবই করছে আমার ভেতরে থাকা অভিভাবকের মতো জিনে। দেখা যায় ইং এবার আক্রমণ করতে এগোয় এমের প্রতি, কিন্তু এম পাল্টা আক্রমণ করে ইংয়ের উপর। এরপর দুজন হাতাহাতি করতে করতে লাইট হাউস থেকে সমুদ্রে পড়ে যায়। আর পরের সকালে এম যখন চোখ খুলে নিজেকে সমুদ্রের পাড়ে আবিষ্কার করে ইংও সেখানে ছিল, দুজনে জীবিত। এখানে এম তো প্রচণ্ড রেগে আছে। দেখা যায় এম কিন্তু ইংয়ের দিকে এগোচ্ছিল একটি কাচের টুকরো হাতে নিয়ে, মানে তাকে মেরে ফেলবে। কিন্তু হঠাৎ একটি জাহাজের হর্নের শব্দ শোনা যায়। এই হর্নের শব্দে তো এম থেমে যায়। এম বুঝতে পারে তাদেরকে নিতে আসছে পুলিশেরা। তারা তো অনেক আগে সাধারণ ক্ষমা পেয়েছিল। তাহলে এখন এমকে দ্বীপের রিহাব থেকে বের হতে হবে এবং জীবনে নতুন কিছু শুরু করতে হবে।
এর জন্য ইম কিন্তু ইংয়ের উপর আক্রমণ আর করে না। কিন্তু অদ্ভুত বিষয় হলো ইং তখন মানসিকভাবে কেমন যেন দিশেহারা হয়ে পড়েছে। সে এমকে উস্কে দেয় যাতে এম তাকে মারতে চেষ্টা করে, কিন্তু এম তাকে হত্যা করবে না। কিন্তু এরই মতো ইং নিজের গলায় কাচের টুকরো দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এম যদিও ঠেকাতে চেষ্টা করেছিল যেন ইং আত্মহত্যা করতে না পারে। আবার ইং ভাবছিল গডমাদার যিনি এমকে শাস্তি দিবে, কিন্তু রহস্যময় বিষয় হলো এরই মতো গডমাদার কিন্তু ইংয়ের উপর ঝাপটিয়ে ধরে তাকে সঙ্গে নিয়ে যাবে। এমকে বলে যত চেষ্টা করো তুই তোর কুফল থেকে পালাতে পারবি না। প্রখর ধূলিজ্বর হয়ে ইংকে বালির ভেতরে নিয়ে যায় তার গডমাদার। তার মানে ইং গডমাদারের সাথে যুক্ত হয়ে গেছে। ইংয়ের মৃত্যু হলেও গডমাদার তাকে একা ছাড়বে না। ইংয়ের আত্মা এখন গডমাদারের সঙ্গে যুক্ত। মূলত ইং হলো গডমাদারের যন্ত্র বা সংযুক্ত একটি মাধ্যম। যদি ইং নিজেকে শেষ করে গডমাদার শান্ত থাকবে না। আর পরবর্তী দিনে এমকে দেখা যায় তার হাতে সেই ছুরিটা রয়েছে যা পিংকে আঘাত করতে ব্যবহার করা হয়েছিল। পুলিশ যখন এখানে হাজির হয় তারা এমকে সন্দেহের নজরে দেখেছিল। তার হাতে ছুরি ছিল, আবার পিনের লাশ নিয়ে বসে আছে। এম পুলিশকে বলে সব কাজে ইং করেছে, পিংকে সেই হত্যা করেছে, আমি কিছু করিনি। কিন্তু এরই মতো পলি সহ বাকি মেয়েরা এসে পড়ে এবং তারা সবাই এমের বিরুদ্ধে অভিযোগ করে। তারা সবাই পুলিশকে বলছিল এমি মাদার সহ পিন সবাইকে হত্যা করেছে, মানে এখানে যারা যারা মরেছে তাদের সবাইকে মেরেছে এম। বিশেষ করে পলি পুলিশের কাছে বলে ইং নামের কোনো মেয়ে এখানে ছিলই না এবং সবকিছু এমই করেছে। এগুলো তার সাইকোলজি বা ভ্রমের জন্য হয়েছে। কিন্তু এম বুঝতে পারে তাকে ভয়ঙ্করভাবে ফাঁসানো হলো। এখানে আসে সিনেমার বড় টুইস্ট। পলি কিন্তু শুরু থেকে জানতো ইংয়ের সঙ্গে সে গডমাদার যুক্ত। সে ইংকে বলেছিল এমকে হত্যা করো এবং যে কোনোভাবে ওকে দমন করো, আমি কাউকেই তোমার ব্যাপারে কিছুই বলবো না। তাছাড়া পলি এমকে তার পথ থেকে সরাতে এবং এই রিহাবে বা এই পিনিতক্ষণ জেলখানা স্কুলে একা রাজত্ব করার জন্য এসব করেছে। মানে মাদারের স্থানে সে থাকবে পলি। হ্যাঁ, পলির কোনো বাড়িঘর বা ঠিকানা ছিল না, তাই সে এখানেই থাকতে চেয়েছিল। পলি মনে মনে সবসময় চাইতো যে এম এখান থেকে চলে যাক বা সরে যাক। এজন্য পলি ইংকে প্রচারিত করেছিল। মূলত পলি ইংকে নিজের হাতিয়ার বানিয়েছিল এবং শেষের দিকে সব মেয়েদেরকে সে নিজের পক্ষে নিয়ে নিয়েছিল, মানে এমের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে। তাছাড়া পলিরা নিজেও কিন্তু বোলিং থেকে বাঁচতে চেয়েছিল এমের। এইভাবে সব মেয়েরা পলির পাশে ছিল। এর ফলশ্রুতিতে পুলিশ এমকে ধরে নিয়ে যায়। তাহলে এমের এই দ্বীপ থেকে মুক্ত হয়ে বের হওয়ার স্বপ্ন সম্পূর্ণ ভেঙে যায়। পলি এখানেই তো থেকে যায়। এই জেলখানা স্কুল সে পরিচালনা করবে পরবর্তী সময় থেকে, যেহেতু সেখানে থাকতে থাকতে পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন। এইভাবে হোস্ট সিনেমার কাহিনীটা শেষ হয়। তা কেমন লেগেছে ভিডিওটা জানিয়ে দিন কমেন্টে। এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।